আয়না ঘর। পৃথিবীর ৯৮% রহস্য আয়নার ভিতরেই লুকিয়ে আছে। আপনিও খুঁজে দেখবেন নাকি আয়না ঘরের আয়নার রহস্য? আসসালামু আলাইকুম প্রিয় আয়না ঘরের শ্রোতা বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের যে ঘটনাটি শোনাবো সেটি আমাদের বাংলার মেঠোপথের এক আদিম রহস্য। আপনাদের কাছ থেকে এত ইমেল পেয়ে আমি সত্যি অনেক খুশি। আজকে যে ইমেলটি তিনি পাঠিয়েছেন পাবনার সুরাজনগর এলাকার সোহেল রানা, এটি তার ছদ্মনাম। সোহেল রানা ভাই বর্তমানে মধ্যপ্রাচ্যের প্রবাসী, কিন্তু আজ থেকে 15 বছর আগে তার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছিল যা তার পুরো পরিবারকে তছনছ করে দিয়েছিল। সোহেল ভাই লিখেছেন, ভাই, আমি ছোটবেলায় দাদাদের মুখে জিনের গল্প শুনতাম। কেউ বলতো তারা আগুনের তৈরি, কেউ বলতো তারা বাতাসের মতো অদৃশ্য, কিন্তু আমি বিশ্বাস করতাম না ভাই। আমার সেই ভুল ভেঙেছিল এক নিঝুম রাতে, যখন আমি আমাদের গ্রামের পুরনো জমিদার বাড়ির পাশে বাঁশঝাড়ে এক অলৌকিক আলো দেখা পেয়েছিলাম। আজ এই ইমেলটি করছি কারণ আমি চাই মানুষ জানুক জিনদের জগতের সাথে মানুষের জগতের দূরত্ব খুব সামান্য এক ভুলেই যে কেউ সেই নিষিদ্ধ জগতে হারিয়ে যেতে পারে। সোহেল ভাইয়ের সেই হাড় হিম করা বর্ণনায় চলুন আমরা ফিরে যাই 2009 সালের সেই রহস্যময় দিনগুলোতে। সোহেল ভাই যেভাবে লিখেছে আমি সোহেল ভাইয়ের মতো করেই বলার চেষ্টা করছি। আমাদের গ্রামের বাড়িটা ছিল একটু নির্জন জায়গায়। বাড়ির পাশেই ছিল বিশাল এক বাঁশঝাড়, যা সারাদিন অন্ধকার হয়ে থাকতো। গ্রামের মানুষ বলতো ওই বাঁশঝাড়ের আতর জিনদের বাস, কারণ মাঝরাতে সেখান থেকে তীব্র সুগন্ধি ও আতরের ঘ্রাণ আসতো। আমার বড় ভাই জাহিদ ভাই ছিলেন বড্ড সাহসী একজন মানুষ। তিনি পড়াশোনার জন্য রাতে অনেক দেরি করে জেগে থাকতেন, রাত জেগে আর কি পড়াশোনা করতেন। একদিন রাত্রে পড়াশোনা শেষ করে তিনি বাইরে বের হয়েছিলেন। মানে অনেক সময় পড়াশোনা করতে করতে যখন মাথা একটু ঝিম ধরে যায় তখন হাঁটাহাঁটি করতে যে বের হয়, সেরকম একটা কাজে তিনি বের হয়েছিলেন। এবং হঠাৎ তিনি লক্ষ্য করলেন সেই নিঝুম বাঁশঝাড়ের ভিতরে অনেকগুলো মোমবাতির মতো জ্বলছে, অথচ সেখানে কোনো বাতাস নেই, একদম নিস্তব্ধ, যেরকম সেরকম একটা বাঁশঝাড়ের ওখানে আলো মোমবাতির মতো জ্বলছে আর কি। জাহিদ ভাই কৌতূহলবশত সেদিকে এগিয়ে গেলেন যে দেখি তো আসলে আলোটা কিসের। এবং সে এগিয়ে যেয়ে দেখলেন বাঁশঝাড়ের মাঝখানে পরিষ্কার একটি জায়গা, যেখানে বিচিত্র পোশাক পরা কয়েকজন মানুষের মতো অবয়ব, মানুষের মতো দেখতে, গোল হয়ে তারা ওখানে বসে আছেন। এবং তাদের মাঝখানে বসে আছে এক অপূর্ব সুন্দরী নারী। জাহিদ ভাই স্পষ্ট দেখতে পেল, এবং যার গায়ের রং চাঁদের মতো সাদা কালার একটা নারী মাঝখানে বসে আছে। জাহিদ ভাই যখন সেই দৃশ্য দেখছিলেন, হঠাৎ করেই সেই নারী তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল, এবং হাসিটা ছিল এত বীভৎস, মানে সে ওই বীভৎস হাসি দেখে আর নিজেকে সামলাতে না পেরে জাহিদ ভাই সাথে সাথে ওখানে অজ্ঞান হয়ে গেলেন। এবং সে রাতে আর জাহিদ ভাইকে ঘরে না পেয়ে পরের দিন সকালে
জাহিদ ভাইকে উদ্ধার করা হলো সেই বাঁশঝাড়ে কাদার ভিতর থেকে। তিনি তখনও অজ্ঞান অবস্থাতেই ছিলেন। বাড়িতে আনার পর থেকেই ওনার আচার আচরণ একদমই যেন পাল্টে যাচ্ছে। তিনি আর কারোর সাথে কথা বলতেন না, সারাদিন ঘরে একা একা চুপচাপ বসে থাকতেন এবং তিনি যে পড়াশোনা করতেন সেই পড়াশোনাটাও আর কি সে ঠিক মতো করছে না। সারাদিন একা একা বসে থাকতেন, কারোর সাথে কথা বলতেন না, আর সারাদিন একা ঘরে বসে থাকতেন আর বিড়বিড় করতেন। মানে বিড়বিড় করে কি জানি সে মানে সেই ভাষাটা না বাংলা না ইংরেজি না কি, সেটা মানে যে ভাষাটা আসলে কেউ জানে না সেই রকম একটা ভাষা যে তিনি সারাদিন বিড়বিড় করে। আর মাঝে মাঝে আমি দেখতাম ওনার ঘর থেকে তীব্র একটা আতরের গন্ধ, মানে কিছু কিছু আতর আছে না যেগুলো একদম মানে অনেক দূর থেকেও সে আতরের ঘ্রাণ পাওয়া যায়, সহ্য করা যায় না, এরকম একটা আতরের গন্ধ তার রুম থেকে আসে। সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার ছিল ওনার খাবার। উনি সচরাচর যে ধরনের খাবার খেতেন সেই ধরনের খাবার আর উনি খাচ্ছিল না। জাহিদ ভাই রান্না করা খাবার একদমই ছুতেন না। মানে রান্না করা যে খাবারগুলো আমরা সাধারণত যে খাবারগুলো খাই সেগুলো উনি ছুঁয়েও দেখতেন না। ওনার সামনে নিয়ে গেলে উনি রাগ হয়ে যেতেন। এবং মা যখন ওনার জন্য ভাত নিয়ে যেতেন তিনি চিৎকার করে ফেলতেন এবং মার উপরে অনেক চোখ গরম করতেন আর কি, চোখ বড় বড় করে মার দিকে তাকাতেন। অথচ আমরা যখন ঘুমিয়ে পড়তাম মাঝরাতে আমরা রান্নাঘর থেকে বাসনপত্রের শব্দ শুনতাম এবং ফ্রিজ খোলার শব্দ শুনতাম। একদিন আমি উকি দিয়ে দেখলাম জাহিদ ভাই অন্ধকারে বসে কাঁচা মাংস আর হাড় চিবিয়ে খাচ্ছে। আমি এটা দেখার পর নিজেকে আর কোনোভাবেই সামলাতে পারছিলাম না। মানে তখন ওনার চোখ দুটো অন্ধকারে বিড়ালের মতো জ্বলছিল। মাঝে মধ্যে দেখতাম জাহিদ ভাই শূন্য হাতে হাত বাড়িয়ে কারোর সাথে কথা বলছে। মনে হতো কেউ একজন ওনার সামনে দাঁড়িয়ে আছে যাকে আমরা দেখতে পাচ্ছি না। জাহিদ ভাই হাসতেন, কথা বলতেন, এমনকি কান্নাকাটিও করতেন। তখন আমরা বুঝতে পারলাম যে জাহিদ ভাইয়ের আসলে অন্য কোনো সমস্যা হয়েছে। তখন মার সঙ্গে বোঝাপড়া করলাম এবং সবাই আমরা বুঝতে পারলাম যে জাহিদ ভাইকে অবশ্যই কোনো না কেউ কোনো আঁচড় হয়েছে বা জাহিদ ভাইকে জিন টিন আঁচড় করছে এই ধরনের একটা ভেবেছিলাম। তখন অবস্থা বেগতিক দেখে আমার বাবা নাটোর থেকে এক প্রবীণ কামেল হুজুরকে ডেকে আনলেন। সেই হুজুরটার অনেক নাম যশ ছিল, ওখানকার ওই এলাকার ভিতরেও অনেক বড় একটা হুজুর ছিলেন তিনি জাহিদ ভাইকে দেখেই বললেন, এ তো খুব বিপদের মধ্যে আছে, অনেক বিপদের মধ্যে আছে, ওকে তাড়াতাড়ি কিছু একটা না করা গেলে ওকে আপনারা হারিয়ে ফেলবেন। এই কথা শুনে তো আমার বাবা মা অনেক কষ্ট পাচ্ছিলেন এবং হুজুর তখন বলে, ওকে যে ধরেছে সে কোনো সাধারণ জিন নয়, সে হলো জিনদের গোত্রপতি মেয়ে। আর এই বংশের মানে ওদের জিনদের যে বংশ সেই বংশের যে সর্দার আর কি, সেই সর্দারের মেয়ে আর কি। এটা আমি জানতে পারলাম, আমার নিজস্ব কিছু জিন আছে যাদের মাধ্যমে আসলে আমি জানতে পারলাম যে আমার কাছে যে জিনগুলো আছে তাদেরও সর্দার, ওই সর্দারটা আর কি, ওই সর্দারটার জিন মানে ওই সর্দারটার মেয়ে আর কি আমার জাহিদ ভাইয়ের উপরে আচরণ করছে। সেই মানুষের প্রেমে পড়েছে, মানে জাহিদ ভাইয়ের কথা বলছে আর কি, এই মানুষের প্রেমে পড়েছে এবং ওকে তাদের জগতে নিয়ে যেতে চাচ্ছে, যে কারণে আর কি ওকে রান্না করা খাবার খেতে দিচ্ছে না। ওরা আর কি সচরাচর যে ধরনের খাবার খায় সেই ধরনের খাবার খাওয়ায় জাহিদ ভাইকে অভ্যস্ত করার চেষ্টা করছে। হ্যাঁ, অনেক সময় জাহিদ ভাইয়ের সঙ্গে সরাসরি এসে কথা বলছে, কিন্তু সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন না। তখন আব্বা এবং আম্মা বললেন যে আসলে হুজুর এখন কি করা যেতে পারে, আপনি একটু বলেন তো, আসলে আমরা তো অনেক বিপদের মধ্যে আছি,
আমার ছেলেটার অবস্থা দেখে আমরা সহ্য করতে পারছি না। তখন হুজুর তার যে রিচুয়ালগুলো আছে সেগুলো সে শুরু করতে গেল। হুজুর যেগুলো করলো সেটা হলো আমি এইভাবে বর্ণনা করছি। হুজুর জাহিদ ভাইয়ের ঘরের চারদিকে একটা গণ্ডি কাটলেন, একটা পাটখড়ি দিয়ে ওই ঘরের চারদিকে একটা দাগ দিলেন এবং তিনি 7টি মাটির প্রদীপ জ্বালালেন, সরিষার তেল দিয়ে মাটির প্রদীপ, যেগুলো এখনও কিছু সনাতন ধর্ম বাড়িতে দেখা যায়। প্রদীপগুলো জ্বালালেন। তবে সেই প্রদীপের ভিতরে তাতে বিশেষ ধরনের এক ধূপও দিলেন। ঘরের ভিতরে এমন ধোঁয়া হলো যেন চোখে কিছু দেখা যাচ্ছিল না। তখন হুজুর এই অবস্থায় সুর করে কোরআনের আয়াত পড়তে শুরু করলো। এত মধুর কণ্ঠ আমি কমই শুনেছি। কোরআনের আয়াত পড়তে পড়তে হঠাৎ জাহিদ ভাই হুঙ্কার দিয়ে উঠল। জাহিদ ভাইয়ের কণ্ঠ পুরোপুরি বদলে গেছে। সেই সময় জাহিদ ভাইয়ের কণ্ঠ আর নেই, ওটা কোনো মানুষের শব্দও ছিল না। এমনভাবে সে হুঙ্কার দিল মনে হচ্ছে যে কয়েকশো জানোয়ার একসাথে গর্জন করছে, এরকমভাবে সে হুঙ্কার দিয়ে উঠল। এবং সাথে সাথেই হুজুর তাকে ধমক দিয়ে বললেন, তুই কে, কোথা থেকে এসেছিস আমার এই ছেলেকে বিরক্ত করতে? জাহিদ ভাই মুখ দিয়ে সেই অশরীরী আত্মা উত্তর দিল। মানে জাহিদ ভাই কথা বলছেন, কিন্তু ভিতরে সে জাহিদ ভাই নয়। জাহিদ ভাইয়ের গলা দিয়ে অন্য কেউ কথা বলছে একটি হালকা মেয়েলি কণ্ঠে বলছে, আমি ওকে ভালোবাসি, ও আমার আসল রূপ দেখে ফেলেছে, এখন ওকে আমার সাথে অন্ধকার বনে চলে যেতে হবে, তোমরা কেউ ওকে আটকাতে পারবে না, ওকে আমাদের সাথে আমরা নিয়ে যাব। তখন হুজুর ওকে বোঝালো যে আসলে দেখো, এটা তো আসলে সম্ভব না, তুমি হলো এক জগতের, ও হলো আরেক জগতের, এর দুইজনের ভালোবাসা এটা কখনোই সম্ভব না, তুমি তোমার জায়গায় ফিরে যাও। আর যদি তুমি না যাও, তখন একটি লোহার পেরেক নিলেন হুজুর হাতে এবং তাতে মন্ত্র পড়ে ফু দিলেন এবং তিনি ওই জাহিদ ভাইয়ের উদ্দেশ্যে বললেন, যদি তুমি এখান থেকে না যাও তবে এই দেয়ালে বন্দি করা হবে তোমাকে। তুমি যত বড় সর্দারেরই মেয়ে হও না কেন, তোমার খবর আমরা পেয়েছি, তুমি কে সেটা আমরা জানতে পেরেছি, সেই জন্য তোমাকে বলছি তুমি ভালোভাবে যদি এখান থেকে তুমি যদি না যাও তাহলে আমার অন্য পদক্ষেপ নিতে হবে। এবং সাথে সাথেই তখন জাহিদ ভাইয়ের চেহারা অনেক রাগান্বিত হয়ে গেল এবং সেই জানালা দরজার কপাট আঁচড়াতে শুরু করলো। এত শব্দ, মানে জোরে জোরে জানালার কপাটগুলো লেগে যাচ্ছে আর খুলে যাচ্ছে, মানে অনেক রাগ হয়ে গেছে আর কি। তখন বিশ্বাস করেন, আমি নিজের চোখে দেখলাম জাহিদ ভাই দেয়ালের সিলিংয়ে উঠে গেলেন এক লাফে এবং সেখান থেকে আমাদের দিকে তাকিয়ে পৈশাচিক একটা হাসি হাসলেন এবং এমনভাবে তিনি হাসছেন যে আসলে হুজুর দেখে একটু অন্যমনস্ক হয়ে গেছেন আর কি। এবং শেষমেশ সেই সর্দারের মেয়েকে সেই দেয়ালে বন্দি করা হয় এবং এভাবে হুজুর শেষ পর্যন্ত তাকে তাড়াতে পেরেছেন, কিন্তু তার জন্য বড় মূল্য দিতে হয়েছিল। মূল্যটা হচ্ছে জাহিদ ভাই সুস্থ হলেন ঠিকই, কিন্তু ওনার স্মৃতিশক্তি অর্ধেক হারিয়ে গেল। সবচাইতে বড় কথা, ওনার পিঠে একটা বড় পোড়া দাগ রয়ে গেল, যা দেখতে হুবহু একটা হাতের থাবার মতো। মানে যদি কোনো হাতের থাবার মতো যদি কোনো লোহার একটা অংশ দিয়ে গরম করে যদি সেঁকা দেওয়া হয়, সেই রকম একটা দাগ আর কি তার পিঠে থেকে গেলে আজও আছে। আপনারা যদি চান, আমি সেই ছবি, যদি জাহিদ ভাই চান, তার একটা ছবি আমি আমাদের পেজে পোস্ট করতে পারবো। জাহিদ ভাই এখন আর রাতে বাইরে বের হন না।
আজও যদি মাঝরাতে আমাদের বাড়ির পাশে সেই বাঁশঝাড় থেকে আতরের গন্ধ আসে, জাহিদ ভাই আতঙ্কে নীল হয়ে যান। ওনার মনে হয় সেই মেয়েটি আজও ওনার অপেক্ষায় বসে আছে। যদিও সেই সর্দারের মেয়েটা জীবিতই আছে, তাকে বন্দি করা হয়েছে, কিন্তু কিন্তু সে কিন্তু জীবিত। সে সবসময় যে কোনো একটা সুযোগ খুঁজছে সেই বন্দিশালা থেকে বের হওয়ার। জানি না যদি কখনো সে সেই বন্দিশালা থেকে বের হয়, সে হয়তো বা জাহিদ ভাইকে সাথে করে তাদের দেশে নিয়েও যেতে পারে, অথবা এমনও হতে পারে যে জাহিদ ভাইয়ের উপর রাগান্বিত হয়ে তার কোনো বড় ধরনের কোনো ক্ষতি করে দিতে পারে। তো এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। এই ছিল আজকে আমাদের ইমেইল। বন্ধুরা, বাংলার এই লোককথার এই জিনরা আজও আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। আপনি যদি কখনো রাতে একা হাঁটার সময় হঠাৎ অদ্ভুত কোনো সুগন্ধ পান, তবে ভুলেও পিছনে তাকাবেন না। হয়তো কেউ আপনার অপেক্ষায় কোনো ডালের উপর বসে আছে। আরিফ ভাইয়ের এই সত্য ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই মহাবিশ্বে আমরা একা নই। আমরা কি কখনো এমন কোনো ঘটনার সম্মুখীন হয়েছেন? আপনার গল্প পাঠিয়ে দিন আমাদের ইমেইলে। আজকে মতো আয়নাঘর থেকে বিদায়। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।